আমরা যে রোগীগুলো দেখি, রোগীগুলো আসলে পরেই আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশনের পরে আমরা দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনের জন্য পাঠাই। ইনভেস্টিগেশনটা রিড করতে পারাও একটা ব্যাপার। এই যে ইনভেস্টিগেশন রিড করার আর্টটা সবার সমান থাকে না। যার ধরুন ওই দিন আমরা কিছু তো ওই দিন আমরা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টের কিছু স্লাইড আমরা দেখাইছি যে কিভাবে আমরা সিবিসি ইন্টারপ্রিট করব। এখন কিছু ডাটা আছে, ডাটাগুলি আমরা একটু দেখি। এই স্লাইডটা ওই দিন এগুলি দেখানো হয়েছিল। সবাই কি শুনতে পাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে? ওই দিন মানে এই পর্যন্ত হয়ে গেছিল না মেগালোব্লাস্টিক চেঞ্জেস? জি স্যার। তো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজগুলি কি কি কেউ একজন বলেন? স্যার স্যার ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হয়, আবার ফোলেট ডেফিসিয়েন্সিতে হয়। আর কোনো কারণ? এই দুইটা মোস্ট কমন কজ, কিন্তু এই দুইটা কমন কজ খুঁজতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা ওভারলুক করে ফেলি। কাজেই এমসিবি বেশি দেখলেই শুধু ভিটামিন B12 আর ফলেট, এর বাইরে আমি তো ওই দিন কিছু কথা বলছিলাম। সাকওয়াত কই? জি স্যার, আছি স্যার। কি বলছিলাম ওই দিন? যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হলে যে জিনিসগুলি বুঝতে হবে প্রথমেই, যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া উইথ মেগালোব্লাস্ট, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া উইদাউট মেগালোব্লাস্ট। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে সবার মেগালোব্লাস্ট থাকে না, মেগালোব্লাস্টিক চেঞ্জ থাকবে শুধু ভিটামিন B12 আর ফলেট। আর যে কারণগুলি বলছিলাম, লিভার ডিজিজ, প্রেগন্যান্সি, ডিসলিপিডিমিয়া, হাইপোথাইরয়েডিজম, কিছু ড্রাগস আছে যেমন মিথোট্রেক্সেট, এই ড্রাগগুলি খাইলেও এমসিবি বাড়তে পারে। সেক্ষেত্রে এটাকে আমরা শুধু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলবো। একটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া যখন এমসিবি বেশি দেখলেই তো আমার সন্দেহটা যে এটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। সেই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কি কারণ? সেটা কি মেগালোব্লাস্টের কারণে, ডেফিসিয়েন্সি কারণে, নাকি এটা অন্য কোনো ডিজিজের কারণে? যেমন হাইপোথাইরয়েডিজম একটা কমন প্যাথোলজি যেটা আমরা ইনভেরিয়েবলি পাই। হাইপোথাইরয়েডিজমে হইতে পারে, লিভার ডিজিজে হইতে পারে, লিভার ডিজিজে এরকম এমসিবিটা বাড়তে পারে। সেটা দেখার জন্য আমরা নেক্সট যেটা দিই, এমসিবি এরকম দেখলে পরে নেক্সট কি আমরা দিব টেস্ট? স্যার পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম, ভেরি গুড। তো পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি আমরা কিরকম থাকবে পেরিফেরাল ব্লাড ফিল্ম? ওরা বলে দিবে ওভাল ম্যাক্রোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, রেড সেল ফ্র্যাগমেন্টেশন, নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন। এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন মানে কি? কেউ একজন বলবা? আরেকজন কেউ? আরেকটা নাম দেখতেছি, রূপা বড়ুয়া। জি স্যার, মানে স্যার স্টেন করলে পিগমেন্টেশনটা বেশি পাওয়া যায়। হাইপার সেগমেন্টেশন, নট পিগমেন্টেশন। ও আচ্ছা স্যার, ওই স্যার মানে স্যার ওটা মানে নিউক্লিয়াসটা স্যার অনেকগুলো ভাগে। স্যার সরি, বুঝতে পারছি না স্যার। নিউট্রোফিলে যদি স্যার 5 অথবা 5 এর বেশি যদি স্যার সেগমেন্ট পাওয়া যায়। নরমাল কয়টা থাকে স্যার? নরমাল হচ্ছে স্যার 1 থেকে 5 পর্যন্ত। 2 থেকে 5, 3টা থেকে 5টা, 2 থেকে 5। অর্থাৎ নরমাল যে একটা নিউট্রোফিলটা যদি আমরা দেখি ছবির নিচে, নিউট্রোফিলের নিউক্লিয়াসটা দেখো যে 2টা সেগমেন্টে ভাগ হয়ে আছে, ডাবল, অনেক ডাম্বেলের মতো। তো সেটা 2টা হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে। কিন্তু যদি একটা নির্দিষ্ট পরিমাণ 5% বা তারও বেশি একটা সেলে যদি নিউট্রোফিলের সেগমেন্টেশন 5 এর বেশি থাকে, তাহলে আমরা এটা বুঝবো নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন। তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে যখন পিভিএফ আমরা দিই, পিভিএফ আমরা দেখে ওভাল ম্যাক্রোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, এই দুইটা শব্দের সাথে এটা তো আরবিসির ফাইন্ডিং, ম্যাক্রোসাইটোসিস এন্ড পয়কিলোসাইটোসিস। ডব্লিউবিসিতে আমরা নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন আছে কিনা আমরা সেটা দেখলে এটা গোজ ইন ফেভার অফ মেগালোব্লাস্টোসিস। অন্যান্য যে ম্যাক্রোসাইটোসিস হয়,
সেটা যেমন আমি বারে বারে বলতেছি, অন্যান্য যে ম্যাক্রোসাইটোসিস হয় যেমন লিভার ডিজিজ বা হাইপোথাইরয়েড ইত্যাদিতে এরকম নিউট্রোফিল হাইপার পিগমেন্টেশন হবে না। তো নেক্সট আমরা যেটা করতে পারি, বোন মেরু করতে পারি। বোন মেরু আমরা করব। বোন মেরু করলে বোন মেরুতে কি বলবে, মেগালোব্লাস্টিক চেঞ্জেস ইন ইরাথ্রয়েড সিরিজ, অর্থাৎ ইরাথ্রয়েড সিরিজের যে সেলগুলি আছে সব বড় বড় থাকবে, মেগালোব্লাস্ট। ব্লাস্ট কেন বলতেছে, এইখানে হইলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার এই মেগালোব্লাস্ট শব্দটা আসছে এই বোন মেরু থেকে, কারণ ব্লাস্ট সবসময় বোন মেরু থাকে, ব্লাস্ট কখনো পেরিফেরাল ব্লাড স্ট্রিমে আসে না। শব্দটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইন্ডিকেট করে যে মেগালোব্লাস্ট প্রচুর পরিমাণে। এই জন্যই বলছে যে এই যে বোন মেরু যখন আমরা করি তখন ইনক্রিজ সেলুলারিটি উইথ মেগালোব্লাস্টিক চেঞ্জেস ইন ইরাথ্রয়েড সিরিজ, জায়ান্ট মেটামাইলোসাইটস, এটা হলো নিউট্রোফিলের আরবিসির চেঞ্জ। ডিসপ্লাস্টিক মেগাক্যারিওসাইট, এটা হলো প্ল্যাটিলেটস এর চেঞ্জ। আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটিলেটস, সেগুলি যখন বোন মেরুতে থাকে তখন ওদের নাম একরকম হয়, পেরিফেরাল ব্লাডে আসে নামগুলি আবার চেঞ্জ হয়ে যায়। প্রিমেচুর আরবিসি গুলা থাকে বোন মেরুতে, সেরকম প্রিমেচুর ডব্লিউবিসি, প্ল্যাটিলেটস এগুলি থাকে বোন মেরুতে। মেগাক্যারিওসাইটস, মেগাক্যারিওসাইট প্ল্যাটিলেটের আরেকটা নাম। তো রেটিকুলোসাইট কাউন্ট করলে, রেটিকুলোসাইট কাউন্ট কি কারো ধারণা আছে? আরবিসির ঠিক আগের স্টেজটা, ব্লাডে আসার আগের স্টেজটা যেটা বোন মেরুতে থাকে সেটাকে আমরা বলি রেটিকুলোসাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে এতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ক্লিয়ার? কনফার্ম করবো কিভাবে? সাপোজ আমি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি চিন্তা করলাম, কনফার্ম হবে কিভাবে? বোন মেরো এক্সামিনেশনের মাধ্যমে। বোন মেরু এক ইদানিং কালে আরো আধুনিক টেস্ট চলে আসছে, সেটা কি? এর পরবর্তী ধাপে ভিটামিন B12 এসে সিরাম ভিটামিন বি12 এসে অথবা ফোলেট ফলেট আছে। ফলেট। ভেরি গুড। তাহলে আমাদের স্টেপটা হবে, আমরা একটা সিবিসি করলে যদি এমসিবি আমরা বেশি দেখি, নেক্সট আমরা একটা পিভিএফ দিব। পিভিএফ এ যদি পিভিএফ এর পরে আমরা বোন মেরুতে যাই, যদি মেগালোব্লাস্টিক হয় তাহলে বোন মেরুটা আমাদের লাগবে। আর কনফার্ম করব, নেক্সট কনফার্মেটরি টেস্ট ভিটামিন বি12 আছে আর সিরাম ফলেট আছে। ঠিক আছে, তাহলে এইটা হলো ভিটামিন বি12। তাহলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি কারণ কি? কেন ফলেট বা ভিটামিন কোনটা কমন হয়, ফলেট ডেফিসিয়েন্সি না ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি? কার্ডিয়ারি কোশ্চেন। তার B12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি বেশি হয়েছে। কেন? ভিটামিন বি12 স্যার অনেকদিন পর্যন্ত স্টোর থাকতে পারে, অনেক কিন্তু স্যার আর ভিটামিন আর? বি12 স্যার মানে কুকিং এর কারণে হচ্ছে নষ্ট হয় না, মানে কিন্তু cooking ফলিক এ অ্যাসিড হচ্ছে নষ্ট কুকিং হয় এর না। কারণে নষ্ট হয়ে যায়। ফলিকের স্টোর কম থাকে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা যেভাবে বয়েলড ফুড খাই, এই বয়েলড ফুডে ম্যাক্সিমাম ফলেট নষ্ট হয়ে যায়। ফলিক অ্যাসিডের রিকোয়ারমেন্টটাও ভিটামিন B12 থেকে, রিকোয়ারমেন্ট ভিটামিন B12 থেকে স্যার বেশি ডেইলি। আবার আরেকটা জিনিস আছে এখানে, যে ফলিক অ্যাসিড রিপ্লেসমেন্ট খুব অল্প সময়ে কারেকশন হয়ে যায়। ভিটামিন বি12 এর রিপ্লেসমেন্ট কারেকশন হতে অনেক সময় লাগে। ভিটামিন বি12 এর অনেক নিউরোলজিক্যাল চেঞ্জ চলে আসে, যার কারণে অনেক সময় পেরিফেরাল নিউরোপ্যাথি, ডিমেনশিয়া, টিংলিং, নামনেস এই ধরনের কমপ্লেন থাকে। ডর্সাল কলাম লস থাকতে পারে, যেমন ডর্সাল কলাম কোথায় থাকে? স্পাইনাল কর্ডে। অর্থাৎ টোটাল কথা হলো ভিটামিন বি12 এর নিউরোলজিক্যাল ফিচার্স গুলি থাকে। নিউরোলজিক্যাল ফিচার্স থাকার কারণে যদি ডেফিসিয়েন্সি চলে আসে তখন কারেকশন হতে অনেক সময় লাগে, কিন্তু ফলিক অ্যাসিড দেখা যাচ্ছে খুব অল্প সময় রিপ্লেসমেন্ট দিলেই কারেকশন হয়ে যায়। আচ্ছা, আমরা আরো কিছু স্লাইড দেখি। নেক্সট এটা আরেকটা স্লাইড। এই স্লাইডটাতে কি আছে কেউ একজন একটু বলো তো? কে বলবে? সঙ্গীতা সাহা, স্বর্ণালী রায়, সাকওয়াত, বলেন, একজনে বলেন, অসুবিধা নেই। স্যার প্রথমত অ্যানিমিয়া আছে স্যার, ভেরি গুড, তারপরে স্যার এখানে থ্রম্বোসাইটোপেনিয়া আছে, ভেরি গুড। তারপরে স্যার লিউকোপেনিয়া লিউকোসাইটোসিস আছে স্যার। লিউকোসাইটোসিস, ভেরি ও গুড। লিউকোসাইটিস। তাহলে কি লিউকোসাইটোসিস সংখ্যাটা নরমাল এনে কত আছে? জি স্যার। লিউকোসাইট কেমন, কাউন্টটা কত এখানে? স্যার 81, সরি স্যার 8,12,000 পার কিউবিক মিলিমিটার। কিউবিক মিলিমিটার। এইরকম হাই লিউকোসাইট কাউন্ট উইথ অ্যানিমিয়া এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে কি হতে পারে? চিন্তা স্যার করা উচিত।
স্যার লিউকেমিয়া। ভেরি গুড। লিউকেমিয়া হইলে লিউকেমিয়া কয় ধরনের হয়? লিউকেমিয়া আমরা জানি কয় ধরনের? স্যার 2 ধরনের স্যার, অ্যাকিউট আর ক্রনিক। ভেরি গুড। অ্যাকিউট এন্ড ক্রনিক। এই ফিচারটা কার সাথে যায়? স্যার অ্যাকিউট মনে হচ্ছে স্যার। কেন অ্যাকিউট? ক্লিয়ার হবে কোশ্চেন, কথা বললেই ক্লিয়ার হবে জিনিসগুলো। এগুলো প্র্যাকটিক্যাল স্লাইড তো ক্লিয়ার হবে। কেন মনে হচ্ছে অ্যাকিউট? এখানে মনোব্লাস্ট বেশি, এই কারণে মনে হচ্ছে স্যার। মনোব্লাস্ট বেশি। ভেরি গুড। মনোব্লাস্ট সেল আমাদের নরমালি পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো, একটু আগে বলছিলাম পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো ব্লাস্ট সেল থাকবে? একদম কম থাকবে স্যার, বা থাকবে। থাকবে না। নরমালি থাকে না। থাকলেও কোনো কোনো সময় কোনো ইনফেকশন বা কোনো ব্লিডিং এর কারণে অনেক সময় আসতে পারে, কিন্তু ভেরি মানে ফিউ অ্যামাউন্ট, লেস দেন 1%। ইউজুয়ালি থাকে না। ইউজুয়ালি থাকে না, আমরা জানবো থাকে না। অ্যাটিপিক্যাল গুলো পরে জানবো। আমরা জানবো পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো ব্লাস্ট সেল থাকে না। এই জন্যই ম্যাগালোব্লাস্ট শব্দটা বলার সময় বলছিলাম যে ম্যাগালোব্লাস্ট শব্দটা আসছে বোন মেরুতে। ব্লাস্ট শব্দটা অলওয়েজ বোন মেরুতে। ব্লাস্ট আমি খুঁজতে গেলে সবসময় বোন মেরুতে খুঁজতে হবে। তাহলে আমরা একিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া। ক্রনিক লিউকেমিয়া মানে কম্পেনসেট। সে অলরেডি কিছু কিছু জিনিস কম্পেনসেট করে নর্মালের কাছাকাছি চলে আসে। আর একিউট লিউকেমিয়া মানে কম্পেনসেট করতে পারে না, কম্পেনসেট করার টাইম থাকে না। তো যার দরুন একিউট লিউকেমিয়ার ডেফিনেশন অনুযায়ী যে একিউট লিউকেমিয়া যে আমরা কখন বলবো, যখন পেরিফেরাল ব্লাড ফিল্ম অথবা বোন মেরুতে ব্লাড সেলের পার্সেন্টেজ 30% এর বেশি হবে। এটা নতুন ডেফিনেশন, তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো। 20% এর বেশি, 20% এর বেশি হলে তাহলে ইদানিংকে আমাদের স্যাররা এখনো এটা দিয়ে লেখে, এই 20% এর বেশি হইলে লিখে। তো যাই হোক, অর্থাৎ ব্লাড সেল 20 বা 30 যেটাই আমরা ধরি, যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম অথবা বোন মেরুতে ব্লাড সেলের পরিমাণ যদি আমরা 30% এর বেশি পাই, আমরা সেটাকে বলবো একিউট লিউকেমিয়া। তাইলে একিউট লিউকেমিয়া হওয়ার কারণটা কি? একিউট লিউকেমিয়া মানে এটা একটা লিউকেমিয়া কার ডিজিজ? এটা লিউকেমিয়া কার ডিজিজ? বোন মেরো। বোন মেরু, অর্থাৎ WBC। এটা হলো মেলিগনেন্সি অফ ব্লাড মেলিগনেন্সি বা ব্লাড ক্যান্সার আমরা যেটা বলতে বলি। এই ব্লাড ক্যান্সারই একটা টাইপ হলো লিউকেমিয়া। এই লিউকেমিয়ার মধ্যে ক্রনিক আছে, একিউট আছে। একিউটের মধ্যে আবার একিউট কি আছে? স্যার মাইলয়েড আর লিম্ফোয়েড। না, একিউটে কখনো লিম্ফয়েড, মাইলয়েড এই শব্দগুলি বলা যাবে না। একিউটে কোনগুলি বলতে হবে? মাইলোব্লাস্টিক এন্ড লিম্ফোব্লাস্টিক। মাইলোব্লাস্টিক। তাহলে একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, একিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, অর্থাৎ AML এবং ALL। ওকে। আর ক্রনিকের ক্ষেত্রে আসবে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা CML, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা CLL। তাহলে এখানে যেটা হচ্ছে এনিমিয়া, তাহলে বোন মেরু ডিজিজ হওয়াতে বোন মেরুতে যখন লিউকেমিক সেলগুলা, WBC লিউকেমিক সেলগুলা বাড়তে থাকে কন্টিনিউয়াস, এবং বাড়ার প্রমাণ কি? WBCর যে কাউন্ট, WBCর কাউন্টটা হয়ে গেছে প্রায় 8 লাখ। যেখানে নর্মালি আমরা 4,000 থেকে 11,000 থাকে, এখানে এটা চলে আসছে 8 লাখ। 8 লক্ষ পরিমাণ পার কিউবিক মিলিমিটারে WBC কাউন্ট আসে। সে এই পরিমাণ জায়গা দিতে গিয়ে বোন মেরুর সমস্ত স্পেস দখল করে ফেলছে WBC, এবং সবই ইনভেডিং সেল, ম্যালিগন্যান্ট সেল হওয়ার কারণে নর্মাল RBC আর প্লাটিলেটস এর জায়গা সংকুচিত হয়ে গেছে, এবং প্লাটিলেটস আর RBC তৈরি হতে পারছে না হওয়ার কারণে হিমোগ্লোবিন এবং প্লাটিলেট কাউন্টটা কমে যায়। এই জন্য অলওয়েজ এনিমিয়ার সাথে যদি প্লাটিলেট কাউন্টটা কমে যায়, আমরা চিন্তা করি ইট ইজ এ কেস অফ একিউট লিউকেমিয়া। তাহলে সাথে WBC অনেক বেড়ে গেছে। এখন WBC যদি আমরা ডিফারেন্সিয়ালটার দিকে আমরা তাকাই, নিউট্রোফিল 5%, লিম্ফোসাইট 2%, ইওসিনোফিল 6%, বেসোফিল 2%, মনোব্লাস্ট অর্থাৎ ব্লাস্ট সেলের পরিমাণ 60%। তাহলে ব্লাস্ট সেলের পরিমাণ যদি 60% হয়, তাহলে এটা ইন্ডিকেট করতেছে আমরা ডেফিনেশন অনুযায়ী 30% এর বেশি হলে আমরা বলবো লিউকেমিয়া। এখন এই লিউকেমিয়াটা একিউট লিউকেমিয়া, একিউট মাইলোব্লাস্টিক না একিউট লিম্ফোব্লাস্টিক, সেটা যদি আমাকে ডিটারমাইন করতে হয়, সেটার ক্ষেত্রে আমি কি করবো তখন? লিম্ফোসাইট আর স্যার মনোব্লাস্ট। লিম্ফোব্লাস্টিক না মাইলোব্লাস্টিক, সেটা আলাদা করতে গেলে আমি কি করব? পিভিএফ দিব। পিভিএফ দেখে লিম্ফোব্লাস্ট নাকি এটা মাইলোব্লাস্ট করা বলে দেব। ইদানিং কালে আরো আধুনিক কিছু টেস্ট আছে, সেল সারফেস মার্কার ইত্যাদি দিয়ে আমরা আলাদা করতে পারি। যদি আমাদের
সেটিং এ এখনো আসে নাই, ঢাকাতে কিছু কিছু জায়গায় আছে। তাহলে এইরকম একটা কেস যদি অ্যানিমিয়া থাকে, সাথে প্লাটলেট কাউন্ট কম থাকে, ডব্লিউবিসি কাউন্ট বেশি থাকে, তাহলে আমি স্টেজ ফর আমি চিন্তা করবো এটা কি, এটা একুট লিউকেমিয়া। মানে একুট লিউকেমিয়া এটা যাই হোক, আমার ডায়াগনোসিস হবে একুট লিউকেমিয়া। মানে একুট লিউকেমিয়া একুট মাইলোব্লাস্টিক না একুট লিম্ফোব্লাস্টিক, এটা আমি পরবর্তী স্টেপে যাব পেরিফেরাল ব্লাড টিম, এবং আমি একটা বোন মেরু করবো। নেক্সট স্টেপে আমি করবো বোন মেরু এবং পেরিফেরাল ব্লাড টিম করবো, তারপর আমি করবো বোন মেরু। ওকে, ইয়েস স্যার। আচ্ছা এখানে এই যে রিপোর্টটা, এটা হলো পেশেন্টের রিপোর্ট, আর এটা হলো নর্মাল রেগুলার দেওয়া আছে। তাহলে এখানে এই রিপোর্টটার দিকে দেখে যদি আমি তাকাই, তাহলে আমি কিভাবে ইন্টারপ্রেট করব? কুইক ইন্টারপ্রিটেশন। এখানে অ্যানিমিয়া আছে স্যার। অ্যানিমিয়া আছে, টোটাল লিউকোসাইট কাউন্ট, স্যার লিউকোসাইট কাউন্ট নরমাল, বাট স্যার নিউট্রোপেনিয়া আছে স্যার। নিউট্রোপেনিয়া কেন? So neutrophilia আছে। নিউট্রোফিল কাউন্ট 8600। না স্যার, শুধু এনিমিয়া মনে হচ্ছে স্যার। আর লিম্ফোসাইটোসিস, না লিম্ফোসাইটোসিস একটু লিম্ফোসাইটটা বেশি অ্যাপারেন্টলি মনে হচ্ছে। নরমালি আমরা জানি 40 to 70 হলে লিম্ফোসাইট, নিউট্রোফিল সাধারণত 70 এর কাছাকাছি থাকে, আর লিম্ফোসাইটটা সাধারণত 25 বা 30। তাহলে এখানে দেখা যাচ্ছে লিম্ফোসাইট, সবকিছু লিম্ফোসাইট বলছে, কোনো ব্লাস্ট নাই। খেয়াল করছো? নো ব্লাস্ট, সবই জি স্যার। সাইট। জি স্যার। এবং লিম্ফোসাইটটা বাড়ছে, অ্যানিমিয়া আছে। তাহলে এটা লিম্ফোসাইট যদি এরকম বেশি থাকে, তাহলে আমার মাথায় কি আসবে? সিএলএল। সিএলএল মানে ক্রনিক লিউকেমিয়া, মোস্ট লাইকলি সিএলএল। ঠিক আছে, এটা বোঝা গেছে? ক্রনিক লিউকেমিয়ার ফিচারগুলি এরকম থাকে। আমি আগে বলছিলাম ক্রনিক গুলো ইজিলি কম্পেনসেটেড থাকে, কম্পেনসেটেড থাকার কারণে তো এটা কনফার্ম করতে হবে পিডিএফ দিয়ে। পিডিএফ এ যদি লিম্ফোসাইট গুলো ম্যালিগন্যান্ট লক্ষণ হয়, তাহলে এটাকে বলবো সিএলএল। এবং স্যার সিএলএল টা লিম্ফোসাইট কাউন্ট কতর উপরে হলে লিম্ফোসাইটোসিস মনে করব? রেঞ্জ তো আছে 20 to 40, ইজিলি 40 এর উপরে থাকে, কিন্তু এটা তো একদম আপার মার্জিন, 38 আপার মার্জিন। অ্যানিমিয়া আছে। এই স্লাইডটা যদি নরমালি আমাকে শুধু এইটুকু বাদ দিয়া শুধু এইটুকু কেউ দেখায়, কেউ যদি এটাকে নরমালও লেখে, এটা ভুল হবে। কেউ যদি লিখে দিয়ে আসে অ্যানিমিয়া আর অন্য সবগুলি প্যারামিটার নরমাল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের প্যারামিটার যেখানে অ্যানিমিয়া একটু আছে, টোটাল লিউকোসাইট কাউন্টটা নরমাল, এখানে প্লাটলেটটা দেওয়া নাই, প্লাটলেট দিলে দেখা যেত যে বিটিসিটি দেওয়া আছে, বিটিসিটি নরমাল, অর্থাৎ এটা বিটি নরমাল মানে ইন্ডিকেট করছে। আমরা আরেকটা জিনিস এখানে বলে দিই, আমরা জানি এটা হলো বিটি মানে ব্রিডিং টাইম, বিটি মানে Floating time. প্লটিং টাইম। প্লটিং টাইম আমাদের বডির নরমাল হোমিওস্ট্যাটিক রেসপন্সে কি রিপ্রেজেন্ট করে? প্লটিং টাইমটা আর ব্লিডিং টাইমটা কি রিপ্রেজেন্ট করে? এই যে দুইটা শব্দ না দিতে, ওরা একটা টেকনিক্যালি দিতে এটা, এই দুইটা জিনিস দিয়ে কি রিপ্রেজেন্ট করে? স্যার প্লেটলেট। ব্লিডিং টাইম দিয়ে প্লেটলেট কাউন্ট ঠিক আছে কিনা বোঝা যায়। ভেরি গুড। আর প্লটিং টাইম দিয়ে তখন coagulation ক্লটিং ফ্যাক্টর গুলা, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে ব্লিডিং টাইম নরমাল দিয়ে ওরা কি বোঝাচ্ছে? প্লাটলেটটা নরমাল আছে প্লেটলেট এবং কাউন্ট কোয়াগুলেশন প্রোফাইল গুলো নরমাল আছে। বুঝা গেল? তাহলে অ্যানিমিয়ার সাথে প্লাটলেট কাউন্ট নরমাল আমরা ধরে নিচ্ছি, যেহেতু ব্লিডিং টাইম নরমাল, সাথে লিউকোসাইট কাউন্ট রেঞ্জ নরমাল, কিন্তু একটু লিম্ফোসাইটোসিসের দিকে বা আপার মার্জিনে আছে। তাহলে এইরকম একটা ফিচারে যেহেতু ম্যাচিউর লিম্ফোসাইট আছে, তখন মাথায় রাখতে হবে যে এটা সিএলএল বা ক্রনিক লিউকেমিয়া হতে পারে। তখন নেক্সট টাইম আমাকে একটা পিডিএফ দিতে হবে। কেউ যদি এটাকে মানে শুধু অ্যানিমিয়া লিখেও আসে, সেটা ভুল হবে না, কারণ রেঞ্জ অনুযায়ী তার আনসার ঠিক আছে। কিন্তু এইরকম লিম্ফোসাইট অনেক বেশি থাকলে আপার মার্জিনে 40 কাছাকাছি, কিন্তু নিউট্রোফিলটা একটু কম মনে হচ্ছে, এরকম দেখলে আমার চিন্তা করতে হবে যে এটা ক্রনিক লিউকেমিয়া হতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডটা দেখি। এটা ল্যাবরেটরি রেজাল্ট একটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার পেশেন্টের। এখন কিন্তু ডেঙ্গু সিজন। সে যখন ভর্তি হয়, এটা হলো ডে 1, এটা ডে 5, 6, 7, 9।
না, এটা পরে, ডে 1 না, এটা ডে 5 এর রেজাল্ট। 6, 7, 9, এটা মানে 15। তাহলে এখানে ডেঙ্গু ফিভারে আমাদের কি হয়, কি চেঞ্জ গুলি হয়, প্যারামিটারে কি চেঞ্জ আসে আমাদের? প্লাটলেট কাউন্ট কমে যায় স্যার। প্লেটলেট কমে যায় স্যার। প্লাটিলেট কমে যায়। আমরা জানি ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয় ডেঙ্গুতে, ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়। আর কি হয় ডেঙ্গুতে? হেমাটোক্রিট কমে স্যার। হ্যাঁ বলো। স্যার হেমাটোক্রিট কমে স্যার। হেমাটোক্রিট কমে, কেন কমে? যুক্তি কি কমার? ব্যাখ্যা দাও একটু। স্যার ইন্ট্রাভাস্কুলার হ্যামোরেজ হয়। ইন্ট্রাভাস্কুলার হ্যামোরেজ হলে হেমাটোক্রিট কমবে কেন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি বেসিকটা কি হয়। বেসিক জিনিসটা এক্সট্রাভ্যাসেশন হয়। এক্সট্রাভ্যাসেশন মানে লিকেজ, ক্যাপিলারি লেভেলে ব্লাড ভলিউমটা লিকেজ হয়। ব্লাডটা ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে ফ্লুইড গুলো বেরিয়ে চলে যায় কোথায়? এক্সট্রাভাস্কুলার বা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাওয়ার কারণে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কমে যায়। আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেটস তো কমতে পারে, কিন্তু আরবিসিটা তো আমাদের মূল হেমাটোক্রিটের মূল উপাদান কোনটা? আরবিসি। আরবিসিটা ঠিক আছে, তার ফ্লুইড অংশটা কমে গেছে। আমরা জানি 45% থাকে আমাদের সেলুলার এলিমেন্টস, 55% থাকে প্লাজমা। এখন প্লাজমা অংশটুকু যদি লিকেজ হয়ে বেড়ে যায় ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে, সেলুলার এলিমেন্টসটা নরমাল আছে, তাহলে কি হবে? হেমাটোক্রিট কি হবে? বাড়বে। বাড়বে। হেমাটোক্রিট বাড়বে। তাহলে আমরা এখানে দেখি ডে 5 এ যখন আসে, ডে 5 এর লিউকোসাইটস কাউন্টটা ছিল 9.6, অর্থাৎ 9600। সাথে নিউট্রোফিল ছিল 64%, লিম্ফোসাইট 23%, রেড ব্লাড সেলস 4.1, হিমোগ্লোবিন 40, হেমাটোক্রিট 42, প্লাটিলেটস 60। 16 মানে 16,000। নরমালি থাকে কত? স্যার 1.5 লাখ থেকে 1.5 লাখ, বেশ 1.5 1.5 লাখ থেকে 4 লাখ। 4 লাখ। সেখানে 16,000, 16,000 এ চলে আসে। তাহলে এটা, এই যে ফিচারটা 16,000 এ প্লাটলেট চলে আসছে। আমাদের হেমাটোক্রিট কত? হেমাটোক্রিটের নরমাল লেভেল কত? 55%। হেমাটোক্রিট মেল ফিমেলে ভ্যারি করে। ভেরি করে। কেমন ভেরি করে? অন একটা এভারেজ তো আছে। স্যার 45%। রেঞ্জে বলতে হবে, সবসময় সব তো এইগুলি রেঞ্জে বলতে হবে। রেঞ্জে বলতে হবে না? তাহলে 44 থেকে 40 যদি আমি ধরি, অথবা 44 যদি ধরি, 44 থেকে প্লাস মাইনাস 4, তাহলে 40 থেকে 48 এরকম একটা রেঞ্জে থাকে। আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা হলো, দেখো প্লাটলেট 16,000 ছিল, ডে 6 এ গিয়ে 27,000, ডে 7 এ গিয়ে 55, 106, 208, অর্থাৎ গ্রাজুয়ালি এটা বেড়ে গেছে। গ্রাজুয়ালি বাড়ছে, সেই সাথে লিউকোসাইট কাউন্ট ছিল, এটা গ্রাজুয়ালি বাড়ছে। আরবিসি কমে গেছে। আরবিসি কমে যাওয়ার কারণে হেমাটোক্রিটটা কমে গেছে। তাহলে এখানে অন্য প্যারামিটার গুলি, লিউকোসাইট কাউন্ট, আরবিসি মোটামুটি নরমাল রেঞ্জ, সাথে প্লাটিলেট কমে গেছে। তাহলে প্লাটিলেট যদি এখন কমে গিয়ে নিয়ে আসে, এখন আমরা ডেঙ্গু ছাড়া কি আর কোনো কিছু চিন্তা করার সুযোগ আছে? প্লাটিলেট কম নিয়ে আসে। চিকনগুনিয়া। চিকনগুনিয়া, ভেরি গুড। আর কিছু হবে না? আমাদের বর্তমান যে করোনা, কোভিডে কি হয়? কমে স্যার। কোভিডে প্লাটিলেট কমে, তবে এত কমে না, ডেঙ্গুর মতো এত এত এইরকম লেভেলে কমে না। সাধারণত এই লেভেলে 1 লাখের কাছাকাছি। এটা এইরকম ম্যাসিভ কমে গেলে আমরা এটা ডেঙ্গু আগে চিনি। এই সম্পর্কে নিয়ে ফলে ফার্স্ট আমাদের দেশে, আমাদের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে ডেঙ্গু বা চিকুনগুনিয়া।
ঠিক আছে, নেক্সট এটা আরেকটা Day 1, Day 1, Day 3, 5, 7, 13, 15 হেমোগ্লোবিন এই অবস্থা, WBC এই অবস্থা, প্লাটিলেটের এই অবস্থা, সাথে অন্যান্য প্যারামিটার মিলে আসে। তাহলে এটাও কি হলো এই লেভেলে, এটাও ডেঙ্গু চিন্তা করবে। এটা বঙ্গবন্ধুর একটা রিপোর্ট, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে কি হয়, এখানে যে রিপোর্টের ফরম্যাটটা থাকে এটা থাকে এরকম। তাহলে এখানে প্যারামিটার গুলি কি কি আছে এখানে, এখানে যেমন এই যদি নামগুলি আনা ঠিক না, তাহলে দেখা যাচ্ছে সঞ্জনা আক্তার, ফিমেল, 13 ইয়ার্স, অল্প বয়সের একটা মেয়ে, স্কুল গার্ল, তার এই ধরনের একটা রিপোর্ট পাওয়া গেল। রিপোর্টটা আমরা যদি একটু দেখি কি হচ্ছে, হিমোগ্লোবিন কি অবস্থা, হিমোগ্লোবিন কি এখানে স্যার অ্যানিমিয়া স্যার কমে গেছে। কমে গেছে। এটা দেখার পরে আমি কোনটা দেখবো, এমসিভি এমসিএইচ তার আগে তো আমাকে প্লাটিলেটস আর WBC টা দেখে নিতে হবে। প্লাটিলেটস 85,000 কমে গেছে। থ্রম্বোসাইটোপেনিয়া WBC কাউন্ট বেশি স্যার, বেশি, কম স্যার কম। কম, RBC কম, WBC কম, প্লাটিলেটস কম। আচ্ছা, তিনটা আমি কম পাইলাম। সাথে ESR টা কেমন, হাই স্যার। ভেরি হাই ESR। ভেরি হাই ESR এর কয়েকটা কজ বলে ফেলেন তো, 100 এর উপরে থাকে এরকম কয়েকটা কজ চটচট করে বলেন দেখি। টিউবারকুলোসিস, মাল্টিপল Tuberculosis. মায়োলোমা, মাল্টিপল মাইলোমা, ভেরি গুড। আর রিউমাটয়েড রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভেরি গুড। আর্থ্রাইটিস। অর্থাৎ কানেক্টিভ টিস্যু কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, ঠিক আছে। টিউবারকুলোসিস, মাল্টিপল মাইলোমা, কানেক্টিভ টিস্যু ডিজিজ, আর আরেকটা আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। কানেক্টিভ টিস্যু ডিজিজের মধ্যেই আসবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর আর কি চিন্তা করা উচিত, প্লাস্টিক অ্যানিমিয়া। প্লাস্টিক অ্যানিমিয়া, আচ্ছা হতে পারে। অর্থাৎ আমরা ব্রড হেডিংসে বলবো যে এখন মেলিগনেন্সি একটা রাখতে হবে। কানেক্টিভ টিস্যু ডিজিজে ESR এরকম বাড়ে, আরেকটা জিনিস হলো মেলিগনেন্সি। মেলিগনেন্সি তো ESR এরকম ভেরি হাই হতে পারে। আরেকটা জিনিস মেলিগনেন্সি আমাদের মাথায় রাখতে হবে। মেলিগনেন্সি আরেকটা হলো যেটা বললেন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আরো অসংখ্য কজ আছে, ইভেন একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এরকম হতে পারে। তো নেক্সট আমরা তাহলে দেখি RBC, WBC, প্লাটলেটস আমি তিনটেই কম পাইলাম। কম পাওয়ার পরে আমার কি দেখতে হবে এখন, RBC ইন্ডিসেস গুলো দেখি। RBC ইন্ডিসেস গুলো কি আছে, 95, নরমাল না অ্যাবনরমাল এটা, MCV নরমাল। নরমাল নরমাল, MCH সব নরমাল রেঞ্জে। জি স্যার। তাহলে নরমাল রেঞ্জে অর্থাৎ অ্যানিমিয়া হইলো, এটা কোন অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রোমিক। ভেরি গুড, নর্মোসাইটিক নর্মোক্রোমিক। অর্থাৎ আমার তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বাদ, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটা বাদ হয়ে গেল। আমার কাছে রইল নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোসাইটিক অ্যানিমিয়ার কজগুলি কি হতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ভেরি গুড। আরেকটা বললে ভালো হতো, স্যার হেমোরেজ। স্যার অ্যাকিউট ব্লিডিং এ নরমোসাইটিক। একটু ব্লিডিং এ একটু এটা বলার আগে স্যার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। প্রশ্ন বলতে থাকবে, Anemia of chronic অ্যানিমিয়া অফ ক্রনিক, ভেরি গুড। তাহলে এই তিনটা আমরা আগে বলবো হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তার সাথে অন্য অনেক অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ মানে কি, এটার মধ্যে সবকিছু ঢুকে যাবে, যে কোনো ইনফ্লামেটরি ডিসঅর্ডার ঢুকে যাবে, ক্রনিক ইনফেকশন গুলি ঢুকে যাবে, এখানে মেলিগনেন্সি গুলো ঢুকে যাবে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের মধ্যে সব ঢুকে যাবে। মনে করো একটা কিডনি ডিজিজের রোগী, সেখানে ঢুকে যাবে। একটা ক্রনিক লিভার ডিজিজের রোগী, এখানে ঢুকে যাবে। একটা টিউবারকুলোসিস এখানে ঢুকে যাবে। একটা অন্য একটা কোনো ইনফেকশন, লম্বা সময় ইনফেকশন এখানে ঢুকে যাবে। হ্যাঁ, একটা অস্টিওমাইলাইটিস এখানে ঢুকে যাবে। অর্থাৎ যত ইনফেকশন, মেলিগনেন্সি যা যা আছে, ক্রনিক ডিজিজগুলো সব ঢুকে যাবে অ্যানিমিয়া অফ ক্রনিক। কাজেই নর্মোসাইটিক অ্যানিমিয়া বললে আমাদেরকে অলওয়েজ এই তিনটা মাথায় রাখতে হবে। তার সাথে তো আরো অনেক কারণ আছে, যেমন একুট ব্লাড লস। হেমোরেজিক অ্যানিমিয়ার নামে কিন্তু কোনো শব্দ নাই, বলতে হবে অ্যানিমিয়া ডিউ টু একুট হেমোরেজ অথবা অ্যানিমিয়া ডিউ টু একুট ব্লাড লস। একুট ব্লাড লসে এরকম অ্যানিমিয়া হতে পারে, কিন্তু ঠিক আছে এটা আসবে, কিন্তু মূল আমাদের তিনটা মনে রাখতে হবে, হেমোলাইটিক অ্যানিমিয়া,
অ্যাপ্লাস্টিক এনিমিয়া ডিউ টু ক্রনিক ডিজিজ। তাহলে এইরকম ভেরি হাই ইএসআর এর সাথে এটা কি আছে, প্যানসাইটোপেনিয়া আছে, তাই না? জি স্যার। আরবিসি ডব্লিউবিসি প্লাটলেট কম মানে প্যানসাইটোপেনিয়া আছে। তাহলে এখন আমার ডিফারেনশিয়াল কাউন্টটা কি দাঁড়াচ্ছে? অ্যাপ্লাস্টিক এনিমিয়া আসতে পারে। অ্যাপ্লাস্টিক এনিমিয়া আসতে পারে, অবশ্যই আসতে পারে। আর স্যার কোনো ম্যালিগন্যান্সি? কোন জায়গার ম্যালিগন্যান্সি হতে হবে? তাহলে ম্যালিগন্যান্সি হতে পারে ডেফিনেটলি বোন মেরু malignancy। বোন ম্যারো ম্যালিগন্যান্সি। বোন ম্যারো ম্যালিগন্যান্সি না হইলে একসাথে 3টা সেল লাইন কমতো না। আমাদের ইজিলি যদি সাপোজ একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতো, বা যেহেতু ফিমেল 13 ইয়ার্স, এই বয়সে কি হয়, এই বয়সে কোন ম্যালিগন্যান্সি গুলো কমন? ব্লাডে। কোনটা হতে পারে? ALL হইতে পারে। ALL হইতে পারে। ALL এই যে এটা সাধারণত ALL হইতে পারে। তাহলে ALL হইলে একুইট লিম্ফোব্লাস্ট, এখানে ডিফারেনশিয়াল কাউন্টে কোনো ব্লাস্ট বলছে নাই, বরং লিম্ফোসাইটটা এখানে বেশি, তাই না? জি স্যার। লিম্ফোসাইট 41% এবং সব ম্যাচিউর সেল হচ্ছে। তাহলে এটা ব্লাডের, এটা যাই হোক, এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেটা, তাহলে এখানে কি হবে, আমাদের একটা ব্লাড দিয়ে তো আমরা আসলে সবকিছু কনফার্ম করতে পারবো না, কিন্তু ব্লাড দিলে আমাদের এইটার ইন্টারপ্রিটেশন হইলো যে আমাদের যেহেতু আরবিসি কম, ডব্লিউবিসি কম, প্লাটলেটস কম, ইএসআর অনেক বেশি। তাহলে ইজিলি তাহলে এটা একটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে, এটা ব্লাডের অন্য কোনো ম্যালিগন্যান্সি হইতে পারে, অথবা হইতে পারে যে একটা এই রোগীটা ALL এ ভুগছে, ট্রিটমেন্ট পাইছে, ট্রিটমেন্ট পাওয়াতে এখন একটা রিকভারি স্টেজে আছে। বেসিক্যালি এটা রিকভারি স্টেজে। আচ্ছা, নেক্সট, শুধু প্লাটেলেটস কম, এই যে আগে যে দেখালাম একটা থ্রম্বোসাইটোপেনিয়া হইলে আমরা শুধু আইসোলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া হইলে আমরা কি চিন্তা করি? স্যার আইটিপি মানে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। নামের মধ্যে তার পরিচয় আছে, তার নাম হলো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা যদি হয়, রাহুল ক্লাস নিচ্ছি পরে। আচ্ছা, আমি আসতে ক্লাস নিচ্ছি। তাহলে আইটিপি কি জিনিস? আইটিপি ইউজুয়ালি ইয়াং মানুষদের হয়, মেল ফিমেল রেশিওর মধ্যে ফিমেলে বেশি হয়। সেখানে কি হয়, ইডিওপ্যাথিক অর্থাৎ এটা একটা ইডিওপ্যাথিক কজ, যেটা আমরা জানি না, হঠাৎ করে দেখা গেল রোগী, তাহলে রোগীর প্রেজেন্টেশন কি হবে? এখানে স্যার পারপুরা নিয়ে আসবে স্যার। পারপুরা নিয়ে আসবে। তাহলে পারপুরা ইন্ডিকেট করে কি, ডিপ ব্লিডিং না সুপারফিশিয়াল ব্লিডিং? সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল ব্লিডিং। তাহলে আমাদের ব্লিডিং ডিসঅর্ডার প্লাটলেট কমলে সুপারফিশিয়াল ব্লিডিং হবে, না কোয়াগুলেশন প্রোফাইল কমলে সুপারফিশিয়াল ব্লিডিং হবে? সুপারফিশিয়াল ব্লিডিং কোনটাতে হয়, প্লাটলেট কমলে হয় নাকি কোয়াগুলেশন প্রোফাইল কমলে হয়? স্যার প্লাটেলেট কমলে। কোয়াগুলেশন। না, কোয়াগুলেশনের ডিপ ব্লিডিং হয়। কোয়াগুলেশনের ব্লিডিং গুলো কেমন হবে? যেমন হিমাথ্রোসিস, নি জয়েন্ট ফুলে আসবে, হিমাথ্রোসিস হয়। এই জন্য সবসময় দেখবা হিমোফিলিয়া যে রোগীগুলি আছে, হিমোফিলিয়া কিসের ডিসঅর্ডার? ফ্যাক্টর 8 and 9 ডেফিসিয়েন্সি হইলে। এবং হিমোফিলিয়াতে দেখা যায় যে ডিজিজ গুলো হবে, সাধারণত রোগী আসবে কি নিয়ে, হিমাথ্রোসিস নিয়ে, নি জয়েন্ট সুয়েলিং বা অন্য কোনো জয়েন্ট সুয়েলিং নিয়ে আসে। অর্থাৎ এখানে যা হবে ডিপ ব্লিডিং হবে। আর প্লাটলেট যদি ডেফিসিয়েন্সি হয়, সুপারফিশিয়াল ব্লিডিং হবে। এই জন্য স্কিনে যে ব্লিডিংটা হয় এটা আমরা বলি সুপারফিশিয়াল ব্লিডিং, মিউকোসাতে যে ব্লিডিং হয় সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল ব্লিডিং ইন্ডিকেট করে যে সেখানে প্লাটলেটের ফাংশনের প্রবলেম অথবা প্লাটলেটের নাম্বার, সংখ্যার প্রবলেম। তাহলে ইউজুয়ালি রোগী প্রেজেন্ট করবে কি নিয়ে? পারপুরা নিয়ে। পারপুরা নিয়ে হইলে তখনই আমরা কি দিব? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি পাবো? থ্রম্বোসাইটোপেনিয়া। আরবিসি ডব্লিউবিসি নরমাল, থ্রম্বোসাইট প্লাটলেট কাউন্ট বেশি।
তখন আমরা একটা পিডিএফ দিই, পিডিএফ এ বলবে ডিক্রিজ প্লাটলেট কাউন্ট অন পেরিফেরাল ব্লাড স্মিয়ার, এগুলি থাকতেও পারে, আর বাদ বাকি আদার্স প্যারামিটার উইদিন রেফারেন্স সবকিছু নর্মাল, শুধু প্লাটলেটটা কমে যাবে। এই আইসোলেটেড প্লাটলেট কমে গেলে আমি চিন্তা করবো আরেকটা জিনিস ছিল, যেটা একটা আইটিপি। এখানে হেমাটোক্রিটে কোনো চেঞ্জ হবে না, আরবিসি কোনো চেঞ্জ হবে না, এখানে শুধু প্লাটলেটটা কমবে। তো এখানে কনফার্ম করবো কিভাবে আইটিপি কনফার্ম কোনটা? বোন ম্যারো এক্সামিনেশন। বোন ম্যারো এক্সামিনেশন। বোন ম্যারো এক্সামিনেশন করলে কি পাওয়া যাবে? স্যার মেগাক্যারিওসাইট পজিটিভ, ইনক্রিজ লেভেল অফ মেগাক্যারিওসাইট স্যার, ইনক্রিজ মেগাক্যারিওসাইট কি হবে? স্যার ইনক্রিজড হবে। ইনক্রিজড হবে। কেন? যুক্তি কি? আর বোন মেরু বেশি বেশি করে স্যার মেগাক্যারিওসাইট মানে তৈরি করতে চাইবে। কম্পেনসেট করার জন্য। কম্পেনসেট করার চেষ্টা করে। যখন এই পেরিফেরিতে প্লাটলেট কাউন্টটা কমে গেছে, প্লাটলেট কাউন্টটা কেন কমছে? আমরা এটাকে বলি যে একটা অ্যান্টিবডি তৈরি হয় বডিতে, এই অ্যান্টিবডি প্লাটলেট গুলোকে কনজাম্পশন করে। অ্যান্টিবডি গুলো যখন প্লাটলেটের সারফেসের উপরে বসবে, সে যখন স্ক্রিনের কাছে যাবে, স্ক্রিন মনে করবে এটা ফরেন বডি, স্ক্রিন সঙ্গে সঙ্গে প্লাটলেটকে ড্যামেজ করে দেবে। এভাবে প্লাটলেটের সংখ্যাটা অনেক কমে যায়। সেই প্লাটলেট সংখ্যাটা কমার কারণে, অনেক বেশি কমে যাওয়ার কারণে, তখন বোন ম্যারো চেষ্টা করবে, যেহেতু বোন ম্যারোটা তো হেলদি আছে, ড্যামেজ যা হচ্ছে পেরিফেরিতে, প্লাটলেট কম হচ্ছে। বোন ম্যারো হেলদি থাকার কারণে বোন ম্যারো চেষ্টা করবে যে ঠিক আছে আমি কম্পেনসেট করে, সে তার ক্ষমতার থেকে 2 থেকে 5 গুণ বেশি চেষ্টা করবে প্লাটলেট তৈরি করতে। প্লাটলেট তৈরি করে চেষ্টা করতে গিয়ে তো মেগাক্যারিওসাইট ইনক্রিজ পাওয়া যায়, নর্মাল টু ইনক্রিজ পাওয়া যায়। তোমরা তো সবাই পারো, ঠিক আছে। নেক্সট হলো এই স্লাইডটা কি আছে? স্লাইডটাতে স্যার নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। ডব্লিউবিসি কমেন্ট করলো না কেন? স্যার প্যানসাইটোপেনিয়া আছে। সেটা একটা বললে হবে? আমি যদি অন্য দুটো সেল লাইন নর্মাল থাকে, তখন আমি শুধু বলবো অ্যানিমিয়া নিয়ে চিন্তা করবো, কিন্তু এখানে আমার শুধু অ্যানিমিয়া নিয়ে চিন্তা করার সুযোগ আছে? এইরকম প্যানসাইটোপেনিয়া সেল লেভেল দেখো একদম নাই, নিউট্রোফিল মাত্র কত? 570টা, 570। ডব্লিউবিসি কাউন্ট 1200, প্লাটলেট অনলি 5000। এইরকম কিসে হয়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে হতে পারে। অ্যাপ্লাসিয়া মানে বোন মেরু সব ফাইব্রোসিস হয়। বোন মেরুতে কোনো সেলুলার এলিমেন্টসই থাকবে না, বোন মেরুতে কোনো সেলুলার এলিমেন্টস থাকবে না, কাজেই পেরিফেরাল ব্লাড কোনো কিছু থাকবে না, সবকিছুই নর্মাল, কোনো জ্বর নাই, কোনো কিছু নাই, কিন্তু রোগীটা কুল থাকে। দেখা যাচ্ছে এই রোগীগুলার টেস্ট করলে হঠাৎ করে দেখা যায় অ্যানিমিয়া সব কমে গেছে। এইরকম দেখলে আমরা বুঝি যে অ্যাপ্লাস্টিক। ভেরি গুড। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ কেউ বলতে পারবা? ড্রাগস, অনেক সময় ড্রাগস এর কারণে হয়। তারপরে স্যার ফ্যানকোনিস অ্যানিমিয়াতে হয় স্যার, কনজেনিটালি হতে পারে। এগুলি কঠিন জিনিস। স্যার রেডিয়েশন এক্সপোজার। ভেরি গুড। সাইড এফেক্ট ড্রাগের জন্য হতে পারে। একটা কমন বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয় স্যার। এটাও পরে, তার আগে একটা কমন ইনফেকশন। কিছু কিছু ভাইরাস আছে শুধু বোন মেরুকে ইনফেক্ট করে, বোন মেরু ইনফেক্ট করে, এরকম অ্যাপ্লাস্টিক। ড্রাগ, টক্সিন, ভাইরাস, তারপরে হলো মেরু ইনফেকশন। ইভেন প্রেগন্যান্সিতে হইতে পারে। এর বাইরে কনজেনিটাল আছে, ফ্যানকোনিক বিভিন্ন, এগুলি খুবই রেয়ার দিক। কমন আমরা যেটা পাই ড্রাগস, যেমন ক্যান্সার, কেমোথেরাপিউটিক এজেন্ট, কানেক্টিভ ডিজিজে ট্রিটমেন্ট করতে যে ওষুধগুলি পাই, ওষুধগুলি পাইলে এরকম বোন মেরু কাজ। কিছু কিছু ভাইরাস ওইটা হয়। তো স্পষ্ট হয়ে গেছে। কিছু কি বোঝা যায় এখানে? দেখো তো একটু। স্যার বোঝা যাচ্ছে না বেশি। বোঝা যাচ্ছে না। স্পট পড়তেছে বিশেষ। আচ্ছা, আমরা এটাকে ইউরিন আর একটা দেখানোর চেষ্টা করতেছিলাম, এটা আসলে ভালো আসছে না। ইউরিন মাইক্রোস্কোপি করলে আমরা কি দেখি? মনে করো একটা ইয়াং মেয়ে আসলো, তার কমপ্লেন হলো বার্নিং সেন্সেশন ডিউরিং মেনস্ট্রুয়েশন উইথ লোয়েন পেইন
ফর 3 days, সাথে একটু ফিভার আছে। তাহলে আমরা কি চিন্তা করব? অল্প বয়সী মেয়ে ইউটিআই ইউটিআই চিন্তা করলে আমরা কি টেস্ট দিই? প্রথম যেটা দিই ইউরিন ইউরিন ফর কি লিখতে হবে? ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইউরিন ফর আরএনএ বা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমার ইয়েটা কি থাকবে? ফাইন্ডিংসটা কি থাকবে? স্যার পাস সেল পাঁচ সেল বেশি থাকবে স্যার। নরমালি কত থাকে? পার্সেল কি নরমালি পার্সেল মানে পাঁচ কি? থেকে স্যার পার্সেল মানে নিউট্রোফিল ডেড লিউকোসাইট। ডেড লিউকোসাইট পার্সেল নরমালি কি থাকতে পারে? স্যার 0 থেকে 0 to 5টা পর্যন্ত নরমাল থাকতে পারে স্যার। 0 to 5 নরমাল। তাহলে কোন জায়গায় যেমন ম্যানুয়াল মাইক্রোস্কোপিতে, যেমন এখানে বলছে ম্যানুয়াল মাইক্রোস্কোপি আমরা যেটা করি, মাইক্রোস্কোপি এখন আবার দুই ধরনের, একটা অটোমেটেড মাইক্রোস্কোপি, একটা ম্যানুয়াল। আগে অটোমেটেড ছিল না, ইদানিং আধুনিক টেস্টে অটোমেটেড মাইক্রোস্কোপি চলে আসছে, যার কারণে অটোমেটেড মেশিন মানে মেশিনেই স্লাইডটাকে রিড করে দিয়েছে, এটা অটোমেটেড মাইক্রোস্কোপি। ম্যানুয়াল মাইক্রোস্কোপিতে আমরা যদি, এটা কি এইচপিএফ কি জিনিস? হাই পাওয়ার ফিল্ড। প্রতি আই পাওয়ার ফিল্ডে যদি 8 এর বেশি পাই লিউকোসাইট, সেটাকে বলি আমরা ম্যানুয়ালি মাইক্রোস্কোপ করি। ম্যানুয়ালি আমি দেখে যদি 8টার বেশি পাই তাহলে আমরা বলি ইউটিআই। আর অটোমেটেডের ক্ষেত্রে 2টার বেশি পাইলেই বলবো এইচপিএফ। এটা হলো ইদানিং আধুনিক। ইদানিং আমাদের সিলেট লেভেলে, সিলেটে অনেক জায়গায় অটোমেটেড মাইক্রোস্কোপি হয়। কাজে ওই যে 5 এর বেশি হইলে বলবো না, এটা একটু এই জিনিসটা বলা যাবে না। এখন মাথায় রাখতে হবে যে মাইক্রোস্কোপি দেখতে হবে উপরে লেখা থাকে অটোমেটেড মাইক্রোস্কোপি, যেটা অটোমেটেড মাইক্রোস্কোপি। তাহলে অটোমেটেড হইলে আমরা 2 এর বেশি হইলে আমরা বলবো, 2 এর বেশি হইলে আমরা বলবো ইউটিআই। এছাড়া আর কি থাকতে পারে? এই পার্সেল ছাড়া আর কি পেতে পারি? ইউরিনে আর কি ফাইন্ডিংস পেতে পারি? সেল কাস্ট থাকতে পারে স্যার। সেল কাস্ট বলতে কোনটা? কোন কাস্ট? স্যার আরবিসি কাস্ট, ডব্লিউবিসি। আরবিসি কাস্ট কি থাকতে পারে? গ্র্যানুলার কাস্ট আরবিসি বা আরবিসি কাস্ট থাকলে আমরা কি চিন্তা করব? ইউজুয়ালি থাকতে পারে হেমাচুরিয়া হেমাচুরিয়া। এখন এই মেয়েটাই যদি আসতো যে পার্সেল নাই, তার ডব্লিউবিসি আরবিসি আছে তার প্লেন্টি, তাহলে আমরা কি চিন্তা করতাম? এই 15 বছর মেয়েটা একটা ইউরিনের রিপোর্ট নিয়ে আসলো, আপনি একজন ডাক্তার চেম্বারে এসে বললো আমার তো এরকম, যে আমাকে আমার ফার্মেসি বা আশেপাশের একজন বলছে যে আমার প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে, তাহলে ইন্টারপ্রিটেশন কি হবে? পার্সেল আমি পাইলাম, পার্সেল নিয়ে আসছে, আমি চিন্তা করলাম ওকে ইট ইজ ইউটিআই, তাহলে ইউটিআইটা শেষ করে ফেলি, কোডের পরে আসছে ইউটিআই। তাহলে আমি নেক্সট স্টেপ কি হবে? ইউটিআই ইউরিনারি আরএনএর পরে নেক্সট আমি আর কিছু দিব? আমি কি পাবো নেক্সট? স্যার কালচারাল সেন্সিটিভিটি। কালচার সেন্সিটিভিটি। আমার উদ্দেশ্য কি? পজিটিভ অর্গানিজম। অর্গানিজম। প্রথম কথা হইলো কোনো গ্রোথ আসছে কিনা অর্গানিজমসে, আর কোন অর্গানিজম দিয়ে ইনফেকশনটা হয়েছে সেটা আমি জানবো। একই সাথে এই অর্গানিজমের এগেইনস্টে কোন কোন প্যানেল অফ অ্যান্টিবায়োটিক গুলা সেনসিটিভ, কোনটা রেজিস্ট্যান্ট সেটা বলে দিই। ওকে, এইটার দরকার আমার কেন? ইউরিনে রেজিস্ট্যান্ট অর্গানিজমের হার অনেক বেশি। দেখা গেল আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্টিবায়োটিক রেসপন্স করতেছে না, কিছু কাজ হচ্ছে না, তাহলে আমার বুঝতে হবে যে এখানে অর্গানিজমসটা আমার জানতে হবে, একই সাথে আমি সেনসিটিভ। এই জন্য ইউরিন আরই দেওয়ার পরে যে ইউটিআই আসে তাকে আমরা বলি ইউরিন সিএস। আমরা যেটা করি প্র্যাকটিক্যালি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে বলি আপনি ইউরিন সিএসটা জমা দিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন। কারণ ইউরিন সিএস হইতে কয়দিন সময় লাগে? মিনিমাম 3 days। 72 hours, 3 থেকে 5 দিন লাগতে পারে। তাহলে 3 দিন কি রোগী না খেয়ে বসে থাকবে বা তার এই কমপ্লেন নিয়ে বসে থাকবে? সেজন্য আমরা অনেক ওইটা একটা অ্যান্টিবায়োটিক, যেটা আমরা কনভেনশনাল গাইডলাইন অনুযায়ী আছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে বলি ইউরিন সিএস জমা দিয়ে যান, 3 দিন পরে সেটা করতে যায়। রিপোর্ট দেখানোর পরে যদি দেখা যায় যে অ্যান্টিবায়োটিক যেটা আমি দিচ্ছি সেটা সেনসিটিভ প্যানেলে আছে, ওকে ফাইন, কন্টিনিউ করবো। আর যদি দেখা যায় যে না এটা সেনসিটিভ প্যানেলে নাই, তাহলে আমি কি করবো? আমি চেঞ্জ করে যেটা সেনসিটিভ আছে সেটা দিয়ে। তো কারণ ইউরিনে সেনসিটিভ বা রেজিস্ট্যান্ট অর্গানিজম খুব কম, ইনভেরিয়েবলি এমনও রিপোর্ট পাওয়া যায় দেখা যাচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে, একটা বা দুইটা খুব দামি দামি অ্যান্টিবায়োটিক ছাড়া সবই রেজিস্ট্যান্ট। তো যেটা হলো ইউরিন ইনফেকশন কাদের বেশি হয়, মেল না ফিমেল? ফিমেল। ফিমেলে বেশি। ফিমেলে বেশি হইলে
আর যদি সেই জায়গায় 15 বছরের মেয়ের জায়গায় যদি হয়তো 15 বছরের একটা ছেলে এরকম রিপোর্ট নিয়ে আসছে, তাহলে অলওয়েজ একটা আমরা কনভেনশনাল রুল ফলো করি যে এটা হলো সবারই সবকিছু হইতে পারে, কিন্তু কনভেনশনাল রুল হলো যে একটা মেল পারসন যদি ইউটিআই নিয়ে আসে আমরা ধরে নিই তার কোনো না কোনো সেকেন্ডারি প্রবলেম আছে, হয় সে ডায়াবেটিক, হয় তার কোনো ফরেন বডি আছে, নতুবা তার কোনো অন্য কোনো ড্যামেজ আছে, কোনো না কোনো প্যাথোলজি আছে। ফিমেলে যেহেতু ইউটিআই খুব কমন, শর্ট ইউরেথ্রা অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়াল এজেন্টসের কারণে যেহেতু খুব কমন, ফিমেলে ইউটিআই হইলে আমরা শর্ট কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ছেড়ে দিই, আমরা ধরে নিই যে এটা সমস্যা না। রিকারেন্ট হইলে আমরা চিন্তা করি একটু আরেকটু ইভালুয়েশন করি। কিন্তু একটা মেল যদি একটা ইউটিআই নিয়ে আসি আমরা চেষ্টা করি যে এটা সেকেন্ডারি কজ গুলো আগে থেকে দেখতে। কেন একটা মেল ইউটিআই ইজিলি কমন না। আচ্ছা, নেক্সট হলো এখন এই মেয়েটা হঠাৎ করে আসলো যে তার যে রিপোর্টটা আসলো রিপোর্টটাতে বলছে প্লেনটি আরবিসি, পার্সেল বলছে টু সেলস পার আইপল, তাহলে প্লেনটি আরবিসি নিয়ে আসলে কি চিন্তা করতে? স্যার নেক্সট প্রোটিনিউরিয়া দেখবো স্যার, প্রোটিনিউরিয়া আছে কিনা। প্রোটিনুরিয়া থাকলে কি চিন্তা করবো, না থাকলে কি চিন্তা করবো? থাকলে স্যার নেফ্রোটিক সিনড্রোম চিন্তা করবো। না থাকলে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে কি ইয়ে হবে, আরবিসি হেমাচুরি হবে? এটা মেনস্ট্রুয়াল ব্লাডও হতে পারে কিনা এটা আগে এক্সক্লুড করে নিব। ভেরি গুড, এটা খুব কমন মিস্টেক। অলওয়েজ একটা ফিমেল যদি হয়, আমি যদি দেখি কোনো প্রোটিনুরিয়া নাই, কোনো কাস্ট নাই, কোনো পার্সেল ভেরি মিনিমাম, কিন্তু হেমাচুরি আরবিসি প্লেন, অলওয়েজ এই আজ করতে হবে যে তার পিরিয়ড, তার মেনস্ট্রুয়েটিং, যখন যেদিন ইউরিন জমা দেয় সেদিন তার মেনস্ট্রুয়েশন ছিল। এটা মিস অনেক জায়গায় হয় এবং এটা নিয়ে অনেক বড় বড় নেশাকার হয়ে ডাক্তার চেম্বার থেকে বলে দিচ্ছে আপনার মেয়ের অস্ত্রের সাথে রক্ত যাচ্ছে, আপনার মেয়ের তো মনে হয় ক্যান্সার বা এরকম কিছু হয়ে গেছে, বড় করে কিছু হয়ে গেছে। দৌড়ায় শহরে আসলো, আসার পর দেখা গেলো আসলে বেসিক্যালি কিছুই না। জাস্ট তাকে আশ্বস্ত করার জন্য বলতে হবে এটা সম্ভবত পিরিয়ডের কারণে হচ্ছে, আপনি 7 দিন পরে ইউরিন রিপোর্টটা আবার দেখুন। এটা মাথায় রাখতে হবে। কিন্তু হেমাচুরিয়া ক্যান বি এ প্যাথোলজি। কখন প্যাথোলজি হবে? যখন হেমাচুরিয়ার সাথে কি দেখবো? কাজ হেমাচুরিয়ার সাথে যদি আরবিসি কাস্ট থাকে, অথবা হেমাচুরিয়ার সাথে যদি পার্সেল থাকে, হেমাচুরিয়ার সাথে যদি পার্সেল থাকে তাহলে এটা একটা কি হতে পারে, ইউটিআই হতে পারে। ইউটিআই কিন্তু হেমাচুরিয়া হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আরবিসির সাথে প্লেনটি পার্সেল থাকতে হবে, সাথে প্রোটিনুরিয়া মাইল্ড থাকতে হবে। আর আরবিসি আর কিসে হয়? প্রোটিনুরিয়া আছে সাথে আরবিসি আছে, তাহলে প্রোটিন বলে দিচ্ছে 2+, অ্যালবুমিন 2+, আরবিসি বলে দিল 20 to 25, পার্সেল বলে দিল নীল। তাহলে এটা আমি কি চিন্তা করবো? স্যার অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইউজুয়ালি গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রোটিনুরিয়ার সাথে পার্সেল থাকে, আরবিসি থাকে। আর যদি শুধু অ্যালবুমিন থাকে, নীল আরবিসি নীল, পার্সেল নীল, তখন শুধু প্রোটিনুরিয়া। শুধু প্রোটিনুরিয়া কিসে হয়? নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম থেকে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা জিএন আমরা আলাদাই করি। আরবিসি প্রোটিনুরিয়ার সাথে আরবিসি আছে, আমি চিন্তা করবো গ্লোমেরুলোনেফ্রাইটিস। শুধু ফ্র্যাঙ্ক প্রোটিনুরিয়া নো আরবিসি, আমি চিন্তা করবো নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম হইতে গেলে ক্রাইটেরিয়া কিভাবে মিলাইতে হবে? কি লাগবে আমার? ম্যাসিভ প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনিমিয়া, মেসিক প্রোটিনুরিয়া কত? স্যার more than 3.5 gram per 24 hours. পার ডে। ভেরি গুড। মেসিক প্রোটিনুরিয়া হইলে কি হয়? Sir, হাইপোঅ্যালবুমিনিয়া। ভেরি গুড। হাইপোঅ্যালবুমিনিমিয়া হইলে কি হবে? অ্যালবুমিন যদি কমে যায় তখন কি হয়? ইডিমা হবে স্যার। জেনারেলাইজড ইডিমা হবে। আর কি থাকবে? বডি কম্পেনসেট করার ট্রাই করবে না? স্যার ডিসলিপিডিমিয়া হবে। বডি চেষ্টা করবে, তখন আর প্রোটিন তৈরি করতে পারবে না। যখন বডি প্রোটিন তো যতটুকু তৈরি করে সবই বেরিয়ে যাচ্ছে, তখন বডি একই সাথে লিপিড তৈরি করা হয়। লিপিড তৈরি করা বাড়ানোর কারণে আমরা পাই তাহলে মেসিভ প্রোটিনুরিয়া হইলে হাইপোঅ্যালবুমিনেমিয়া হবে।
হাইপোঅ্যালবুমিনেমিয়া হলে জেনারেলাইজড এডিমা হবে এবং বডি কম্পেনসেট করার জন্য হাইপারলিপিডেমিয়া হবে বা ডিসলিপিডেমিয়া। ভেরি গুড। আর সেটা যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হইতো তাহলে কি হইতো, প্রোটিনুরিয়াটা তো মেসিভ হইতো না, মাইল্ড প্রোটিনুরিয়া হবে। মাইল্ড অ্যালবুমিন প্রোটিনুরিয়ার সাথে কি হবে, হাইপোঅ্যালবুমিনেমিয়া ইউজুয়ালি এখানে হয় না, বডি কম্পেনসেট করে ফেলতে পারে, যার কারণে ডিসলিপিডেমিয়া হয় না। সাথে আরবিসি থাকবে। আর আরেকটা ক্লিনিক্যাল ফিচার আমি খুঁজি, এটা সেটা স্যার হাইপারটেনশন থাকবে স্যার। ভেরি গুড। না, এই slide-গুলো clear হয়নি। এটা একটা কালচার এন্ড সেন্সিটিভিটি রিপোর্ট। এই রিপোর্টে দেখা যায় যে এই যে ড্রাগগুলি আছে, আমরা যে ড্রাগগুলি ব্যবহার করি, যেমন আমরা কমন যে ড্রাগটা ব্যবহার করি সিপ্রোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে সেন্সিটিভিটি অনলি 30%, অর্থাৎ 62% এর ক্ষেত্রে তাকে রেজিস্ট্যান্ট। এমিকাসিনের সেন্সিটিভিটি বেশি 85% এবং ইমাইপেনামের সেন্সিটিভিটি আরো বেশি। তো দেখা গেল একটা ইউরিনামি রিপোর্ট পাঠাইলাম সিএসএ, দেখা গেল আছে সেন্সিটিভ আছে এমিকাসিন আর হলো ইমাইপেনাম আর সব রয়েছে। একটা ইমাইপেনাম দেওয়ার মানে কি বুঝছো? কত টাকা লাগে বলো তো কোর্স শেষ করতে? ধারণা আছে? 40,000 টাকা। আর একটা যদি আমি সিপ্রোর আমি একটা কোর্স দিই, সিপ্রোর একটা কোর্স শেষ করতে আমার লাগবে কত টাকা? 30 টাকা করে যদি রোজ হয় 7 দিনে 210 টাকা। কোথায় 210 আর কোথায় 40,000? একটা সেফের এক্সাম হইলে আমার খরচ হবে 400 টাকা। এই জন্য এই টাকা জিনিসগুলো রোগীদের প্র্যাকটিস করতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ আমাদের রোগীরা বেশিরভাগই লস সোশিওইকোনমিক কন্ডিশন কারণে আমি একটা গরিব মানুষকে আমি ইমাইপেনাম লিখে দিলাম, সে হয় অন্য ডাক্তারের কাছে যাবে আর না হয় সে তার বাড়ি বিক্রি করবে। এই জন্য এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যামাচুরিয়া ইউনাইটেড আরবিসি থেকে ইউরিনের স্লাইডগুলি এরকম দেখে। ইভালুয়েশন প্রক্রিয়া শেষ করতে পারবো না। আচ্ছা, ইদানিং কালে আমরা এখন কি ডাটাতে যাব না ইয়েতে যাব, থিওরিতে যাব? টাইমও তো নাই। পরে কার ক্লাস? স্যার আজকে আর ক্লাস নেই। তাহলে কি একটু সময় নেওয়া যাবে? 10 মিনিট? শিওর স্যার। জি স্যার। আচ্ছা, এই স্লাইডটা পরে আমি দেখি একটা প্লুরাল ফ্লুইড আসে, এটা আরেকটা স্লাইড আমাদেরকে দেখতে হয়। প্লুরাল ফ্লুইড মানে কি? প্লুরাল ফ্লুইডকে আমরা কি বলি? যদি প্লুরাতে ফ্লুইড জমে আমরা এটা কি বলি? প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন। ভেরি গুড। প্লুরাল ইফিউশনের কজ আমরা কমনলি কি চিন্তা করি? Tuberculosis. টিউবারকুলোসিস। ভেরি গুড। টিউবারকুলাস প্লুরাল ইফিউশন। নেক্সট, শুধু টিবি আর কিছু নাই? ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। ম্যালিগন্যান্সি। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। ওকে, ফাইন। আর নিউমোনিয়া। নিউমোনিয়া তো বলা যাবে না, প্যারানিউমোনিয়া কি বিষয়? ওকে, নেক্সট। স্যার কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারে So congestive cardiac failure. ভেরি গুড। তাহলে সাথে এগুলি আসে, পাশাপাশি আসবে ওই যে উপরের দিকে দেখলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নিচে হলো নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক লিভার ডিজিজ। এগুলিতেও কি হয়? অ্যানাসার্কা হয়। অ্যানাসার্কা হলে প্রোলিফিউশন হতে পারে। তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম এবং ক্রনিক লিভার ডিজিজ, এই তিনটাতে যে ধরনের প্রোলিফিউশন হবে, টিবি, ম্যালিগন্যান্সি বা প্যারানিউমোনিয়া ইফিউশন, ওইদিকে ওইটার ইফিউশনের কি ক্যারেক্টার একই রকম হবে নাকি আলাদা হবে? আলাদা হবে স্যার। আলাদা কিরকম হবে। কিরকম আলাদা হবে? এক্সুডেটিভ আর ট্রানজুডেটিভ। কিরকম আলাদা হবে? স্যার এক্সুডেটিভ হবে আর ট্রানজুডেটিভ হবে। কোনটা এক্সিকিউটিভ হবে? হচ্ছে তো তুমি ওটা পারো, সাহস করে বলো না, বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা নাই বলে একটু কনফিডেন্টলি বলতে পারতে না। হচ্ছে তো, বলো কোনটা এক্সিকিউটিভ হবে? স্যার টিউবারকুলোসিস এক্সুডেটিভ হবে। অলওয়েজ ইনফ্লামেশন, ম্যালিগন্যান্সি যেখানে আছে, ইনফ্লামেশন এবং ম্যালিগন্যান্সি, ইনফেকশন, এগুলি যেখানে আছে এখানে কি হয়? এক্সিকিউটিভ। আর যেগুলি কিছুই নাই সেটাতে হবে ইনফ্লামেশন নাই, ইনফেকশন নাই, ট্রানজুডেটিভ। ট্রানজিট। কাজেই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কোনো ম্যালিগন্যান্সি আছে? জি না স্যার। কোনো নো স্যার। কোনো ইনফেকশন আছে?
কোনো No, ইনজাংশন sir. আছে? তাহলে সেখানে হবে ট্রান্সজুরেটিভ। আর এখানে হচ্ছে এক্সজুরেটিভ ফিচারটা আমি কেমনে বুঝি? প্লুরাল ফ্লুইড যখন আমরা অ্যাসপিরেট করি, বের করি, মিডল দিয়ে টেনে আমরা বের করি ফ্লুইডটা, বের করে আমরা স্টাডিতে পাঠাই। কি স্টাডিতে পাঠাই? স্যার পোলার ফ্লুইড স্টাডিতে স্যার লিটল একটা আমরা ব্যাকটেরিয়া বায়োকেমিস্ট্রি দেখা করি, হয়। যে সেটা সুগার কেমন আছে দেখি, প্রোটিন কেমন আছে দেখি, সেটাকে বলি আমরা লিখি বাই প্লুরাল ফ্লুইড ফর বায়োকেমিস্ট্রি। আরেকটা পাঠাই প্লুরাল ফ্লুইড ফর সাইটোলজি, কি সেল আছে সেটা দেখার জন্য। ওকে, আরেকটা দিই আমরা কি প্লুরাল ফ্লুইড ফর এডিএ, আরেকটা দিই গ্রাম স্টেন এন্ড এফডি। এরকম আমি 4টা প্যারাসিন্থেসিস করে 4টা বোতলে করে 4টা স্টাডির জন্য পাঠাই। সেই 4টা স্টাডিতে পাঠাইলে সেটা এখন কথা হইলো যে আমি যদি বায়োকেমিস্ট্রি আমাকে কিভাবে গাইড করবে, এটা ট্রান্সজুরেটিভ না এক্সজুরেটিভ, কিভাবে গাইড করবে? স্যার প্রোটিন অ্যামাউন্ট দিয়ে প্রোটিন বেড়ে গেলে এক্সুরেটিভ। প্রথম কথা, কালার যদি টার্বিড হয় এটা এক্সজুরেটিভ না ট্রান্সজুরেটিভ? এক্সুডেটিভ স্যার এক্সোরেটিভ। ট্রান্সজুরেটিভ টার্বিড মানে এখানে সেলুলার এলিমেন্টস বেশি, এটা এক্সজুরেটিভ। প্রোটিন নরমালের চেয়ে এটা অনেক বেশি, 5 নরমাল রেঞ্জটা নাই, 5.1 গ্রাম অনেক বেশি। তাহলে এটা কি হলো, এক্সজুরেটিভ না ট্রান্সজুরেটিভ? এক্সোরেটিভ। স্যার এক্সুডেটিভ এক্সজুরেটিভ। তাহলে এক্সজুরেটিভ হইলে আমার মাথায় চলে আসলো টিবি হইতে পারে, প্রাইনিমোনিক ইনফেকশন হইতে পারে, মেলিগনেন্সি হইতে পারে, কানেক্টিভ টিস্যু ডিজিজ হইতে পারে। ওকে, তাহলে আমি নেক্সট আমি আলাদা কোনটার দিকে তাকাবো? সেল, যে টোটাল লিকোসাইট কাউন্ট। টোটাল লিকোসাইট কাউন্টের মধ্যে যদি আমি দেখি, সে বলছে 1 লাখ পার কিউবিক মিলিমিটার। তার মানে নরমালি প্লুরাল ফ্লুইডে কয়েকটা সেল থাকে, 0 to 5 পার কিউবিক মিলিমিটার। যেখানে 0 থেকে 5টা থাকে, এখানে আমি পাচ্ছি 1 লাখ। তাহলে এটা অনেক বেশি সেলুলার। তাহলে সেখানে তাকাইলে নেক্সট কি হচ্ছে, পলিমর্ফ 95%, অর্থাৎ নিউট্রোফিল 95%, লিম্ফোসাইট 5.5%। তাহলে কোন দিকে গেল? নিউমোনিয়ার দিকে গেল। নিউমোনিয়ার দিকে গেল, কারণ এখানে লিকোসাইটোসিস আছে। যদি লিম্ফোসাইট থাকতো তাহলে কোন দিকে যেত? টিউবারকুলোস। টিউবারকুলোসিস। ওই তো, এরকম আর কি। ঠিক আছে, সেটা আবার গ্রাম স্টেন আসবে। যদি নিউমোনিয়া হয় গ্রাম স্টেনে কিছু ফাইন্ডিংস পাবো, আর টিবি হলে এফবি তে ফাইন্ডিংস পেতে পারি। এইভাবে আমরা ইন্টারপ্রেট গুলা করতে পারি। তো আবারও সবাই ভালো থাকো। আবার নেক্সট ক্লাস শেষ করা যায় না, ডাটা আসলে এখানে স্লাইড আরো অনেক রয়ে গেছে, কিন্তু সেগুলি অল্প সময়ে শেষ করা যায় না। তো ঠিক আছে, আবার হয়তো দেখা হবে। ভালো থাকো সবাই।